গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। একটি মজবুত স্তম্ভের ওপর যেমন স্থাপনা টিকে থাকে, তেমনি গণমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্র সঠিক ধারায় চলে। কিন্তু বাংলাদেশে গত 17 বছরে এই স্তম্ভটি চরম সংকটে রূপ নেয়। সাংবাদিকতার মহান পেশাকে পুঁজি করে এক শ্রেণীর সংবাদকর্মী মেতে উঠেছিলেন ক্ষমতার দালালি, চাঁদাবাজি আর প্রোপাগান্ডা ছড়ানোর অসুস্থ প্রতিযোগিতায়। বিশেষ করে গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এক শ্রেণীর নামী সাংবাদিক জনগণের পক্ষ না নিয়ে সরাসরি সরকারের দালালি করেছেন, যা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। বিশেষজ্ঞ মত অনুযায়ী বিশ্বের আর কোথাও সাংবাদিকদের বিরুদ্ধে এমন পাহাড় সম দুর্নীতি ও অনৈতিক সুবিধা নেয়ার নজির নেই। সেই দালালি কতটা নগ্ন ছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে আবারও স্পষ্ট হয়েছে। 2024 সালের 24 জুলাই যখন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, তখন কিছু সাংবাদিক নামধারী দালালকে দেখা যায় হাসিনার দরবারে বসে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে বিষোদ্গার করতে। বাংলাদেশ প্রতিদিনের তৎকালীন সম্পাদক নঈম নিজামকে দেখা গেছে নিহত ছাত্রদের জন্য নয়, বরং কিছু গাড়ি আর স্থাপনার জন্য মায়া কান্না করতে। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য, যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সর্দার হাসিনাকে মিথ্যা তথ্য দিয়ে উস্কানি দিচ্ছিলেন। গ্রামে গ্রামে বন্ধ আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে বন্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়ায় দেওয়া হয়েছে। ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে। একই সময়ে ৭১ টিভির শাকিল আহমেদ ছাত্রদের আন্দোলনকে বলেন বিদেশি চক্রান্ত এবং ভোরের কাগজের শ্যামল দত্ত বল প্রয়োগের বিষয়টিকে এড়িয়ে কেবল স্থাপনার ক্ষতির উপর গুরুত্ব দেন। কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেন্ড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি, যারা ষড়যন্ত্রকারী বা দেশ বিরোধী আছে, তারাও সেখানে ছিল। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। এমনকি ছাত্র জনতার এই স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণকে জঙ্গি আন্দোলন বলে তকমা দিয়েছিলেন ৭১ টিভির সাবেক এমডি মোজাম্মেল বাবু। মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। আর যুগান্তরের সাইফুল আলম তো ফ্যাসিস্ট হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দেশের ভয়াল সময়েও। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছেই যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এই অন্ধ সমর্থনের মূল কারণটি এখন দিনের আলোর মতো পরিষ্কার। ৫ আগস্টের পর বেরিয়ে আসছে তাদের দুর্নীতির মহাকাব্য। দুর্নীতি দমন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের ২৪ জন সাংবাদিকের ব্যাংক হিসাবেই মিলেছে ১,২৬৮ কোটি টাকার লেনদেন। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছেন কারাবন্দী শ্যামল দত্ত, যার ২৩টি হিসাবেই ১,০৪২ কোটি টাকা পাওয়া গেছে। নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের একাধিক হিসাবে মিলেছে প্রায় ২৭ কোটি টাকা। এছাড়া আলমগীর হোসেন, অশোক চৌধুরী, বোরহান কবির এবং জায়েদুল হাসান পিন্টুর ব্যাংক হিসাবেও মিলেছে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। এই তালিকায় আরও আছেন জয়ী মামুন, ফরাজি আজমল হোসেন, মধুসূদন মণ্ডল, শেখ মামুনুর রশিদ, রফিকুল ইসলাম রতন এবং শাবান মাহমুদ। তাদের প্রত্যেকের ব্যাংক হিসাবেই কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে বিএফআইইউ এবং দুদক তদন্ত করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমান, তিনি বলছেন, সাংবাদিকতার আড়ালে অবৈধ উপায়ে সম্পদ গড়ে মহান এই পেশাকে তারা কলঙ্কিত করেছেন। অবৈধভাবে বা অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন সাংবাদিকতার নামে। শুধু তাদের উপর এই প্রভাবটা থাকবে না, বরং সার্বিকভাবে সকল সংবাদকর্মীর উপর এই প্রভাবটা এই অর্থে পড়বে যে জনগণের আস্থা অর্জন না করলে আসলে সাংবাদিকতা করা যায় না। তো ওই আস্থা অর্জনের জায়গাটা, যেটা অলরেডি অনেক বেশি দুর্বল হয়ে আছে, ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, যার কারণে অনেক সাংবাদিক
এই ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দিতে না, পত্রিকা বন্ধ করে দেয়, হুমকি, কে কোন প্রশ্ন করবে, এই বিষয়গুলো প্রেস উইং থেকে বলে দেওয়া হতো। যদি কেউ একটু কি বলে যে একটু সাহসী প্রশ্ন করতে চাইতেন, তাকে আর পরবর্তী কোনো অনুষ্ঠান ডাকা হতো। এছাড়াও একসময় দাপটের সাথে নিয়ন্ত্রণ করতেন গণমাধ্যমের বয়ান। জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা ও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। ফারজানা রূপা, শাকিল আহমেদ অনৈতিক সরকারকে সমর্থন দিয়ে গেছে এবং সাধারণ দেশের মানুষকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। বিভিন্ন সময়ে গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ফারজানা রূপার অতি উৎসাহী প্রশ্ন আর চাটুকারিতা ছিল ওপেন সিক্রেট। সাংবাদিকতার পেশাদারিত্ব ভুলে তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতার মুখপাত্র। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে, এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। অভিযোগ রয়েছে রাজধানীর ইন্দিরা রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করতেন শাকিল রূপা দম্পতি, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। এটি ছাড়াও মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আরও 19টি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। এটা সম্ভবত 1.5 কোটি বা 2 কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। এটা হলো মানে 26 স্কয়ার। আবার এটাও তাদের অফিস ছিল, এটাও 71-এর কাজ করত। তথ্য প্রযুক্তি খাত থেকে তারা প্রায় 350 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সাভারে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান এবং পূর্বাচল ও চট্টগ্রামে তাদের আবাসিক প্লট রয়েছে। সব মিলিয়ে তারা প্রায় 1000 কোটি টাকার মালিক বলে দাবি করা হয়। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে, যা নিয়ে অনেক আগেই চিকিৎসক ত্রিনা ইসলাম প্রকাশ্যে কথা বলেছেন। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী আরেক সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। আমি মনে করি যে বড় রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে, সেটার থেকে বড় সিদ্ধান্ত হলো সেই বয়কটের মধ্য দিয়েও যদি একটি সুষ্ঠু নির্বাচন আপনারা দেখাতে পারেন, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেটাই কিন্তু আপনাদের সার্থকতা। ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রশাসন ও সরকারকে গণহত্যায় সরাসরি ইন্ধন জুগিয়েছেন ইকবাল সোবহান। উন্নয়নের বুলি আউড়িয়ে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশনাও দিয়েছেন হাসিনার দালাল খ্যাত এই সাংবাদিক। আমাদের পুলিশ বাহিনী তাদের ভূমিকা সরকারের নির্দেশ তারা করছে এবং এই নির্দেশ পালন করতে গিয়ে তারা কিন্তু ঝুঁকিকে মোকাবেলা করেই কিন্তু এই কাজগুলো করছে। সাংবাদিকতার আড়ালে ক্ষমতার অপব্যবহারের তালিকায় অন্যতম নাম মঞ্জুরুল আহসান বুলবুল। 21 টেলিভিশনের মালিকানা দখলে সহায়তা থেকে শুরু করে সরকারি বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের পর্ষদ সদস্য হয়ে কোটি কোটি টাকা কমিশন হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল এবং তাকে জেলে রেখে এসএল নামের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএনপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। এমনকি অন্যের নামে লাইসেন্স নিয়ে টেলিভিশনের মালিকানা বিক্রি এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগও পিছু ছাড়েনি তার। একই পথের পথিক সাংবাদিক মুন্নি সাহা। কিন্তু এটা এক ধরনের কনফিডেন্সের জায়গা যে বাংলাদেশের মানুষকে আপনি এত অপমানিত করতে চান না, সেটা বলে আপনি বলছিলেন বাংলাদেশের মানুষকে যাতে অপমানিত না হয় সেটার জন্য যা যা করুন আমি তাই করতাম। যার ব্যাংক হিসাবে বেতনের বাইরে মিলেছে 134 কোটি টাকা। হাসিনা সরকারের পতনের ঠিক পরপরই তিনি বিভিন্ন ব্যাংক থেকে 120 কোটি টাকা সরিয়ে নিয়েছেন বলে তথ্য পেয়েছে বিএফআইইউ। অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার ঋণ নেয়া এবং সুদ মওকুফের পাশাপাশি শান্তিনিকেতনে ডুপ্লেক্স বাড়ি ও ভারতে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোরের কাগজ থেকে শুরু করে এটিএন নিউজ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে তিনি মূলত ক্ষমতার চাটুকারিতাকেই প্রধান হাতিয়ার করেছিলেন। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমি কিভাবে ক্ষতি করলাম? ভাই, দেশটা তো আমার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন
দেখা বাংলা বসতি। ব্যক্তিগত দুর্নীতির পাশাপাশি পুরো মিডিয়া হাউস যখন কর্পোরেট স্বার্থের দালালি করে তখন সংবাদ হয়ে পড়ে একপাক্ষিক। চ্যানেল 24, চ্যানেল 24, প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো বড় মাধ্যমগুলোর বিরুদ্ধে উঠেছে অনৈতিক বিজ্ঞাপনের বিনিময়ে কর্পোরেট স্বার্থ রক্ষার অভিযোগ। বাংলাদেশের গণমাধ্যম কয়েকটি বড় গ্রুপ অব কোম্পানির কাছে জিম্মি। অনৈতিক হলেও বড় কোম্পানিগুলোর বিজ্ঞাপনের লোভে তাদের অপকর্মের খবর অনেক সময় চেপে যায় মেইন স্ট্রিম মিডিয়া, যার একটি বড় নজির হল প্রাণ কোম্পানির প্রক্রিয়াজাত করা দুধ। পাবনায় প্রাণের ডেইলি হাব সেন্টারে দুধে কেমিক্যাল মেশানোর খবর সামাজিক মাধ্যমে সয়লাভ হয়ে গেলেও রহস্যজনকভাবে চুপ ছিল দেশের বেশিরভাগ গণমাধ্যম। আলোচিত এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও অভিযোগ রয়েছে মূলধারার সংবাদ মাধ্যমগুলো বিজ্ঞাপনের কাছে জিম্মি হয়ে নীরব ভূমিকা পালন করে। উল্টো হামিম গ্রুপের চ্যানেল 24 এবং ট্রান্সকম গ্রুপের প্রথম আলো ও ডেইলি স্টারকে সে সময়ে কৌশলে প্রাণের পক্ষে সংবাদ প্রচার করতে দেখা যায়। পাবনার চাটমোহরে প্রাণের দুধ সংগ্রহ কেন্দ্রে ডিটারজেন্ট মেশানোর ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। একইভাবে জুলাই আন্দোলনেও ফ্যাসিস্টদের পক্ষ নেয়ায় ছাত্র জনতা বয়কট করেছিল মূলধারার গণমাধ্যমকে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে গত 16 বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অন্যতম হাতিয়ার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। তাদের বিরুদ্ধে বিএনপি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে মন গড়া তথ্য দিয়ে অসংখ্য অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে 2008 সালে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও হারিস চৌধুরীদের টার্গেট করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি, যেখানে তাদের তৎকালীন সময়ের মহা দুর্নীতিবাজ হিসেবে চিত্রায়িত করা হয়। বসুন্ধরার কাছে 100 কোটি টাকা দাবি, জজ মিয়ার পরিবারকে সিআইডির টাকা কিংবা পিঞ্চুর বাসায় হামলার বৈঠক, এমন সব চটকদার শিরোনামে একের পর এক সংবাদ প্রকাশ করে সমালোচনার মুখে পড়ে প্রথম আলো। বিশেষ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, যিনি নানা সময়ে বিতর্কিত সংবাদ পরিবেশনের জন্য ভুল স্বীকার করেছিলেন। আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টেটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। শুধু তাই নয়, 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জজ মিয়া নাটক সাজিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করার পেছনেও তাদের দায় দেখছেন অনেকে। মুফতি হান্নানের মতো আলেমকে জঙ্গি বানিয়ে ফাঁসি নিশ্চিত করা কিংবা সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হককে বিতর্কিত করার নেপথ্যেও দায়ী করা হয় তাদের সাজানো প্রতিবেদন। হাত করার পরে আমাকে একটু দূরে দাঁড় করেছিলেন, ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার। একইভাবে সময় টেলিভিশনের ভূমিকাও ছিল দলীয় প্রচার যন্ত্রের মতো। অভিযোগ রয়েছে সময় টিভির সে সময়ের সাংবাদিক খান মোহাম্মদ রুমেল জঙ্গি ও মাদকের নাটক সাজাতে ছিলেন বিশেষজ্ঞ। থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকায় আসে একটি চক্র, এমন খবরে সোমবার সন্ধ্যা থেকে যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। মসজিদের ভেতর শুটিং করে আলেম ও ইমামদের হেয় প্রতিপন্ন করা ছিল তাদের নিয়মিত কাজ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার মতোই সময় টেলিভিশনের কাছে মূল্যবান জীবনের চেয়ে ইট পাথরের সম্পদই ছিল বেশি। নাশকতাকারীরা আসলে এই পুরো ডিপোটি ধ্বংস করার জন্যই কিন্তু আসলে তারা যে হামলা চালিয়েছে। সাধারণ ছাত্র জনতার দাবি পেশাদার দালালদের এবং সময় টিভির মতো ঘাতক সাংবাদিকদের বিচারের মুখোমুখি করার। সময় টিভির পাশাপাশি সে সময়ে 71 টিভির বিরুদ্ধেও উঠেছে ভয়াবহ অভিযোগ। 2013 সালের 5 মে মধ্যরাতে ঢাকার শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে শত শত আলেমকে হত্যা করা হয়। তবে সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা উপহাস করেন শাপলা চত্বরে কোনো গুলি চালানো হয়নি আলেমদের ওপর। আন্দোলনকারীরা নিজেরাই রক্তের মতো লাল রং মেখে শুয়েছিল রাস্তায়। কোনো
গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। অভিযোগ রয়েছে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার এমন ন্যাক্কারজনক বক্তব্য ছিল নীল নকশার অংশ। ধারণা করা হয় সেই নীল নকশা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে হাসিনার পালিত দালাল সাংবাদিকরা। এদের মধ্যে অন্যতম ৭১ টিভির তৎকালীন সাংবাদিক ফারজানা রূপা। অনেক সাক্ষী, অনেক সূত্র, অনেক তথ্য, অনেক ছবি, কিন্তু তারপরও হিসাব মেলে না। তারা দেখেছে লাশ, তারা সরিয়েছে, লাশের সংখ্যা কি গড়বড় করা সম্ভব? শুধু ৭১ টিভি নয়, সে সময় দেশি বিদেশি প্রভাবশালী গণমাধ্যম বিবিসি, প্রথম আলো, ডেইলি স্টার সহ একাধিক গণমাধ্যম সরকারের পক্ষে বিভিন্নভাবে কাজ করেছে, হাসিল করেছে বিভিন্ন এজেন্ডা। শাপলায় সরকারের নির্দেশে শত শত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হলেও প্রথম আলো লিখেছিল হেফাজতে ইসলামের তাণ্ডব। মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকি মনে করেন, তারা শেখ হাসিনাকে সে সময় নগ্নভাবে সহযোগিতা করেছে, তারা এখনও হাসিনাকে ফেরাতে কাজ করছে। শেখ হাসিনাকে অনেকগুলো এলিমেন্ট সহযোগিতা করেছিল। শাপলা গণহত্যার সময় বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো লিখেছে যে হেফাজতের তাণ্ডব। বিবিসির এক কুলাঙ্গার বলেছে শাপলায় কোনো গণহত্যা হয় নাই। এই যে পত্রিকাগুলো যারা হাসিনাকে সমর্থন দিয়ে শাপলা গণহত্যাকে বৈধ করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল, নতুন বাংলাদেশেও তারা এক্সিস্ট করছে এবং তারা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নতুনভাবে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সাংবাদিকতার এই পচন আজ মফস্বল থেকে প্রবাস পর্যন্ত বিস্তৃত। ডিজিটাল মাধ্যম, নাগরিক টিভির নাজমুস সাকিবের মতো প্রবাসী সাংবাদিকের চাঁদা দাবির অডিও রেকর্ড পুরো পেশাকেই লজ্জিত করেছে। আমরা তিনজন মিলেই কমাইছি যে ভাই 10 লাখ টাকার উপরে অনেক বেশি হয়ে যায়, আসেন আমরা এটা নেগোশিয়েট করি। আমরা বললাম ঠিক আছে, আপনারা ফাইনাল করেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর চালানো নজিরবিহীন হত্যাযজ্ঞের স্মৃতি এখনো দগদগে। বর্তমানে বিভিন্ন মামলায় কমপক্ষে ২৬৬ জন সাংবাদিক অভিযুক্ত। তবে অভিযোগ উঠেছে, স্বৈরাচারের এই দোসরদের আইনি সুরক্ষা দিতে এখনো একটি চক্র আড়ালে কাজ করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ গণমাধ্যমগুলোর একটি অংশ। দীর্ঘ সময় ধরে প্রভাবশালী গণমাধ্যমগুলো সরকারের খুব কাছাকাছি থেকে সরাসরি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টিআইবির সাবেক গবেষক রেজাউল করিমের মতে, গণমাধ্যমের এই নেতিবাচক ভূমিকার কারণেই দেশ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না। তারা সেই শক্তির সঙ্গে মিলে তারা সেখানে এখন সুবিধা ভোগ করছে। একইভাবে আমাদের আগের আমলও আমরা লক্ষ্য করেছি, এরশাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থা দিয়ে শুরু করে শেখ হাসিনার যে 15 বছর তার যে শাসন ব্যবস্থা, যে দুর্নীতিগ্রস্ত যে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় যে লুটপাট, সবকিছু সহায়ক শক্তি ছিল আমাদের গণমাধ্যমের মিনিস্ট্রি যারা আছে এরা প্রায় সকলেই। তাহলে আমাদের দেশটা আগাতে পারছে না। আমার কাছে মনে হয় এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের গণমাধ্যমের নেতিবাচক ভূমিকা। ছাত্র জনতার দাবি স্পষ্ট, পেশাদারিত্বের আড়ালে যারা দালালি আর লুটতরাজ চালিয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে, তবেই ফিরবে সাংবাদিকতার গৌরব। মিডিয়া বা অনেক টেলিভিশনের তারপর নিউজ দেখে অনেকখানি তারা হতাশা প্রকাশ করত, এটা তাদের ভিতরে অনেকখানি ক্ষোভের সঞ্চার করতো, আমাদের মাঝেও ক্ষোভের সঞ্চার করতো। এটা অবশ্যই হতাশার একটা জায়গা ছিল, কেননা তখন যদি আপনার আন্দোলনটা থেমে যাইতো তখন বাংলাদেশের পরিস্থিতিটা অন্যরকম হতো। তখন আমাদের মানে সোর্স অফ ইনফরমেশন ছিল হচ্ছে কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এগুলো ছিল আর কি। মেইন স্ট্রিমের মিডিয়া ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে কি তারা মূল সত্যকে তুলে ধরতেছিল। বাংলা এডিশন, ঢাকা।